আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবীর যে কোনো শান্তিপ্রিয় মানুষের মতো আজকে আমরাও কিছুটা হলেও স্বস্তি অনুভব করছি বা শান্তি বোধ করছি এবং কিঞ্চিত খুশিও বটে। কারণ আজকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে হামাস এবং ইসরায়েলের মধ্যে। ২০২৩ সালের ৭ই অক্টোবর গাজার উপরে বর্বর ইসরায়েলি বাহিনী অতর্কিত হামলা চালিয়ে এ যাবৎ পর্যন্ত যতগুলো রিপোর্ট আমরা পেয়েছি বা দেখেছি সেটা হচ্ছে প্রায় ৬৭,০০০-এর উপরে লোক প্যালেস্টাইনি গাজাবাসী নিহত হয়েছে, হাজার হাজার পঙ্গু হয়েছে, বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। গাজা এখন একটা মরুভূমির মতো হয়েছে, ওখানে নেই কোনো বসবাস করার মতো জায়গা। যাদের চাকরি ছিল তাদের সেই চাকরি হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। ইসরায়েলি বর্বর বাহিনী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এমনকি হসপিটালগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। টানা ২ বৎসর ২ দিন যুদ্ধের পর আজকের যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে। গতকালকে যুদ্ধবিরতির ঘোষণার পরে আজকেও বর্বর ইসরায়েলি বাহিনী গাজার পশ্চিমাঞ্চলে বিমান থেকে বোমা নিক্ষেপ করেছে, গাজার দক্ষিণাঞ্চলে গাড়ি দিয়ে বোমা নিক্ষেপ করেছে। তারপরেও যেহেতু একটা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এটা আশা করি সামনে ভালো দিক বয়ে নিয়ে আসবে। দেখেন, এই যুদ্ধবিরতির ক্ষেত্রে যেই পক্ষর উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে নিঃসন্দেহে অফকোর্স ডোনাল্ড ট্রাম্প, ইউএসএ, কাতার, ইজিপ্ট এবং টার্কি। এক্ষেত্রে কাতারের ভূমিকা একেবারেই অনস্বীকার্য। কাতার প্লেড এ ভেরি গুড রোল, ভাইটাল রোল প্লে করছে। আর মাঝখান দিয়ে ইউএস এবং ডোনাল্ড ট্রাম্প তার পররাষ্ট্রনীতির একটা সাফল্য তো বটেই, কিন্তু দুর্ভাগ্যবশত হলেও সত্য, মধ্য এশিয়াতে বা মিডল ইস্টে আমরা যাদেরকে মোড়ল মনে করি বা চিন্তা করি, আবার পাশাপাশি যাদেরকে ভিন্নভাবে চিন্তা করি, সেই মোহাম্মদ বিন সালমান, পাশাপাশি কুয়েত, বাহরাইন, আবুধাবি এবং দুবাই, তারা কিন্তু এক্ষেত্রে ছিটকে পড়ল। সেটা হচ্ছে ভিন্ন বিষয়, সে বিষয়ে আমি আসলে এখন এই মুহূর্তে মন্তব্য বা কথা বলতে চাচ্ছি না। সেটা হচ্ছে, দেখেন, এই যুদ্ধবিরতির ঘোষণাটা কখন আসলো? যুদ্ধবিরতির ঘোষণাটা আসলো ঠিক, আপনি যদি একটু টাইমলাইনটা চিন্তা করেন, যখন ইউকে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিল এবং এর সাথে ইউরোপের অন্যান্য দেশগুলো প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে এবং যে প্যালেস্টাইনের প্রতি গোটা বিশ্বে যখন একটা জনমত তৈরি হয়েছে, জাতিসংঘে তো আসলে বারবার স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে ভোট হয়েছে অসংখ্যবার, কিন্তু ইউকে যখন ঘোষণা দেয়া শুরু করলো তখন থেকেই দেখেন ইসরায়েল মনে হচ্ছে যে গোটা পৃথিবী থেকে আসলে ছিটকে পড়ছে। আসলে যাই বলি না কেন, আমরা পশ্চিমাদের আচরণটা এভাবে দেখি যে মুখে তারা একটা বলে, আসলে অন্তরে তাদের ভিন্নতা থাকেই। যদিও এই বিষয়গুলো আমরা বহু বছর থেকে দেখে আসতেছি। তো হোয়াট এভার, তারপরে হচ্ছে যুদ্ধবিরতির একটা ঘোষণা হয়েছে আজকে। অফকোর্স ইউকেরও এক্ষেত্রে কিছু পরোক্ষভাবে তো ভূমিকা রয়েছে। ইউকের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছে যে এ মোমেন্ট অফ প্রফাউন্ড রিলিফ। আসলে কি প্রফাউন্ড রিলিফ হয়েছে? আপনি চিন্তা করেন তো, যেই ৬৭,০০০ বা ৬৭,০০০ প্লাস যারা নিহত হলো, হাজার হাজার যারা আহত হলো, যাদেরকে বাসা বাড়ি ছাড়তে হয়েছে, যার একটা সুন্দর কেরিয়ার ছিল, যার একটা সুন্দর লাইফ ছিল, একটা সেটেল লাইফ ছিল, যার আর্নিং ছিল, এই নিহতরা আসলে কি রিলিফ পাবে? আসলে কি এটা রিলিফ হয়েছে? অফকোর্স না। কারণ তাদের বাকি জীবনটা এই গাজার যুদ্ধের যে ভয়াবহতা তাদেরকে তাড়িয়ে ফিরবে এবং এই ভয়াবহতা, এই ট্রমা নিয়েই তাদেরকে বাঁচতে হবে। যাদের সুন্দর কেরিয়ার ছিল, তার তো কেরিয়ার নেই, তাদের পথের ভিখারি হয়ে গেছে, যে তাদেরকে আজকে বিদেশের চ্যারিটির উপরে নির্ভর করতে হচ্ছে। এই যুদ্ধবিরতিতে যে
যে প্রথম ধাপের যুদ্ধবিরতির যে ঘোষণা আসছে, এটা প্রায় 20 দফা রয়েছে। এর উল্লেখযোগ্য দফা হয়েছে যে সমস্ত জিম্মিদেরকে মুক্তি দেওয়া হবে উভয় পক্ষেরই, কিন্তু এবং তারা ইসরায়েল তারা তাদের সৈন্য প্রত্যাহার করবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই সৈন্য প্রত্যাহার করার আগেও আজকেও তাদের বিষাক্ত সবল গোটা পৃথিবী দেখেছে। আমরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দেখি নাই, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দেখি নাই। উপসাগরীয় যুদ্ধ আমরা যখন শুরু হয়েছে তখন আমরা স্কুলে পড়ি, এর ভয়াবহতা অনেক ছিল, কিন্তু আমরা এটা ওইভাবে ফিল করিনি। বাট এই গত 2 বছরে গাজার যে ভয়াবহতা, যেই শিশু, যেই 67,000-এর উপরে যারা মারা গেলেন, এটা সংখ্যাটা আরো বাড়বে, এটা হোপফুলি 80,000 প্লাসের মতো হবে, যেটা বিভিন্ন ভাবে বোঝা যাচ্ছে, যার অধিকাংশই হচ্ছে 20,000-এর উপরে হচ্ছে শিশু, 4 ভাগের 1 ভাগ। এই শিশুদের আত্মাহুতি, শিশুদের নিথর দেহ আমরা দেখেছি পাথরের নিচে চাপা পড়ে রয়েছে। যে বিহেডেড শিশু আমরা দেখেছি হাত পা ছাড়া, যে তাদের এই শিশুদের চাহনি, এই শিশুদের কান্না, এই শিশুদের লাশগুলো কিন্তু গোটা পৃথিবীকে নাড়া দিয়েছে। কিভাবে নাড়া দিচ্ছে দেখেন, সোশ্যাল মিডিয়ার কারণে। শেষ পর্যন্ত কম বেশি আমরা তো কিছু নিউজ দেখেছি এর ভয়াবহতা, এর বড় আক্রমণ তাদের উপরে, আর গোটা বিশ্ব, গোটা পৃথিবী এটা যেন তাকিয়ে দেখেছে, আর যেন আমরা কোনো কিছুই করতে পারছি না। বাট আজকে এই যে লাশের মিছিল আমরা দেখলাম গত 2 বছরে, এর জবাব কে দিবে, এর ক্ষতিপূরণ কে দিবে? যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছে যে গাজাকে পুনর্বাসন করাবে। আপনি কি পুনর্বাসন করবেন? পুনর্বাসন হবে, হ্যাঁ, আপনি হয়তো বা কিছু স্কুল করে দিবেন, কিছু কলেজ করে দিবেন, কিছু হসপিটাল করবেন, কিছু বাসা বাড়ি বানিয়ে দিবেন, কিন্তু যেই শিশু মারা গেল, যে উপার্জনক্ষম যে সন্তানটা পৃথিবী থেকে চলে গেল, ওই পরিবারের কি হবে? যেই যুবতী বোনের বিয়ের অল্প দিনের মধ্যেই তার স্বামী হারালো, যে পিতামাতা তার আদরের একমাত্র সন্তানকে হারালো, এর কম্পেনসেট আপনি কিভাবে করবেন, কি দিয়ে করবেন? এটা কি আদৌ পুনর্গঠন কি সম্ভব হবে? অফকোর্স না। গোটা বিশ্ব, এটা একটা অনেক বড় কোশ্চেন থেকেই যায়, এর জবাব গোটা বিশ্বকে দিতে হবে। তারপরেও সাধুবাদ যে পরিশেষে 2 বছর পরে হলেও একটা যুদ্ধবিরতি আসছে, একটা রিয়েলাইজেশন আসছে মানুষের মধ্যে। তবে আজকে যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের দাবি উঠেছে, এই রাষ্ট্রকে স্বীকৃতি দিলেই শেষ হবে না। এই রাষ্ট্রকে রাষ্ট্রীয় মর্যাদায় গাজাকে, প্যালেস্টাইনকে মাথা উঁচু করেই বেঁচে থাকতে হবে। পাশাপাশি আজকে আমাদের মধ্যে যে মুসলিম নামের যেই মুনাফিকরা গাজার ব্যাপারে যাদের দ্বিচারিতা ভাব আমরা দেখেছি, ইতিহাস তাদের বিচার করবে। পরিশেষে যে কথাটা বলতে চাই, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘকে উদাত্ত আহ্বান করব, আপনারা দ্রুত স্টেপ নেন এবং গাজাকে পুনর্বাসন করার জন্য, এবং গাজার শিশুদের আবার যাতে তাদের স্বাভাবিক লাইফে তারা চলে আসতে পারে, তারা ট্রমা থেকে বেঁচে আসতে পারে, এর জন্য জাতিসংঘের যেমনি ভূমিকা রয়েছে, পাশাপাশি আমরা প্রত্যেকটি সচেতন নাগরিক আমাদেরও কম বেশি দায়িত্ব রয়েছে। এই দায়িত্বগুলো যাতে আমরা পালন করে গাজাবাসীর পাশে দাঁড়াই এবং গাজাবাসীকে পুনর্গঠনে সহায়তা করি। ধন্যবাদ।